আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখেন, আমরা এখন চলে এসেছি লেসন 631 এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে। তুলনামূলক এবং বৈপরীত্য মানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য এসে আমরা কীভাবে লিখব এখানে আমরা শিখব। আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কোন লেসনে আছি। এই যে এখানে কম্পেয়ার করেছে দুইটা জিনিসের মধ্যে, ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া। এরপরে কি করেছে, কালচার অ্যান্ড সিভিলাইজেশন। এই ক্লাসগুলো যদি আপনারা করে থাকেন এবং বইটা যদি ভালো মতো পড়ে থাকেন, দেখেন আমরা কিন্তু সবগুলোর সমাধান কিন্তু একবারে এই সবগুলা ভালো মতো দিয়েছি। তাহলে এটা আপনার বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমত এগুলো আমরা রিডিং পড়ে যাব, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যেখানে তারা ফাঁকা ফাঁকা ঘর দিয়েছে, দেখেন যেখানে ব্ল্যাঙ্ক দিয়েছে সেখানে আমরা আপনাদেরকে শিখিয়ে দিব, ঠিক আছে? তো দেখি, চলুন শুরু করি আজকে। এটা এখানে যেটা বলেছে, now read the note below and explore the technique for writing a compare and contrast text. compare এবং contrast text লেখার জন্য নিচের এই কৌশলগুলি পড়তে বলেছে, ঠিক আছে? ইতিপূর্বে কিন্তু আমি বলছি যে আমরা কিন্তু আর্গুমেন্টেটিভ এসে এবং প্রবলেম সলিউশন এসে কিন্তু পড়েছি। মানে এই বইটা এমনভাবে শেখানো হয়েছে যে একবারে সিরিয়ালি পড়তে হবে, একটার পর একটা লেসন, একটার পর একটা অধ্যায়ভাবে আর কি। ইউনিটগুলো কিন্তু এভাবে পড়তে হবে, মাঝখানে হুট করে একটা পড়লে বোঝা যাবে না, কারণ বইটা কিন্তু এভাবে সাজানো হয়েছে। তাহলে আর্গুমেন্টেটিভ এসে এবং প্রবলেম সলিউশন এসে কিন্তু আমরা অনেক ভালো মতো বুঝিয়ে দিয়েছি। তো ওই বুঝটা যদি আপনার থাকে, প্রিয় নলেজটা যদি থাকে, তাহলে এটা আপনার জন্য অনেক সহজ হবে। দেখেন, তাহলে এই কৌশলগুলো আমাকে রপ্ত করতে বলেছে। তাহলে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে। দেখেন, compare and contrast essay is a common type of academic essay writing topic, ঠিক আছে? এটা এসে রাইটিং টপিক অর্থাৎ অনুচ্ছেদ লিখনের মধ্যে একটি প্রাতিষ্ঠানিক অনুচ্ছেদ লিখনের মধ্যে একটি খুবই কমন, খুবই সাধারণ একটা টাইপ, একটা ধরন। একাডেমিক অনুচ্ছেদ লিখনের মধ্যে খুবই একটা সাধারণ একটি ধরনের নাম হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে। দেখেন পরে, compare refers to exploring similarities. এই যে compare মানে কি, সিমিলারিটিসগুলোকে করা, ঠিক আছে? আচ্ছা, বিটুইন দ্য সাবজেক্ট, দুইটা সাবজেক্টের মধ্যে, ঠিক আছে? দেখেন, বুঝতে পেরেছেন? এখন এটা আপনি কিভাবে বুঝবেন? ধরেন আমি বললাম ঢাকা এবং চিটাগং, ঠিক আছে? ডান হাতে ঢাকা, বাম হাতে চিটাগং। তাহলে এখন বললাম দুইটা সিটির মধ্যে আমি একটা সিমিলারিটি বের করি, তো কম্পেয়ার করি। কি কম্পেয়ার করতে পারি? হ্যাঁ, দুইটারই গণপরিবহন হচ্ছে বাস হতে পারে। আচ্ছা, দুইটাই জনবহুল শহর। তাহলে এটা আমরা কী করলাম? কম্পেয়ার করলাম, অর্থাৎ সিমিলারিটিসগুলোকে আমরা ফাইন্ড আউট করলাম, ঠিক আছে? দেখেন, কম্পেয়ার। আচ্ছা, হোয়াইল কন্ট্রাস্ট মিনস টু লুক অ্যাট দেয়ার ডিফারেন্সেস, ঠিক আছে? তাহলে কম্পেয়ার মানে কি? সিমিলারিটি, ঠিক আছে? আর কন্ট্রাস্ট মানে অর্থাৎ মানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, ঠিক আছে? ডিফারেন্সেস, সিমিলারিটি এবং ডিফারেন্সেস। কম্পেয়ার মানে সাদৃশ্য বের করা যে কোনো দুইটা জিনিসের মধ্যে, আর হচ্ছে কন্ট্রাস্ট মানে হচ্ছে ডিফারেন্স অর্থাৎ ভিন্নতাগুলা বের করা, যে কোনো দুইটা জিনিসের ভিন্নতা বের করা। বুঝতে পেরেছেন? যে আমি এই পর্যায়ে বলতে পারি যে চট্টগ্রাম এবং ঢাকার মধ্যে, ঠিক আছে? তাহলে বলতে পারি ঢাকা ইজ বাই দ্য রিভার, নদীর পাশে অবস্থিত। অন দি আদার হ্যান্ড, চিটাগং ইজ বাই দ্য বে অফ বেঙ্গল, আর বাই দ্য সি, বাই দ্য কোস্ট লাইন অফ সি, বলতে পারি নানাভাবে, অর্থাৎ সমুদ্র পাড়ে অবস্থিত। দুইটার মধ্যে কি পার্থক্য? এটা ডিফারেন্সেস। ওকে, দেখেন, একটু মনোযোগ দিতে হবে। আ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে এক্সপ্লোর, একটা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে এক্সপ্লোর করে, অনুসন্ধান করে, বের করে দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, ঠিক আছে? বিটুইন টু সাবজেক্ট, দুইটা জিনিসের মধ্যে, দুইটা বিষয়ের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো বের করে। এই যেরকম বললাম, ঢাকা এবং চিটাগংয়ের মধ্যে সাদৃশ্য ছিল কি? বাস। এরপরে দুইটাই জনবহুল শহর। আবার বৈসাদৃশ্য কী ছিল? একটা নদীর পাশে অবস্থিত, একটা সমুদ্রের পাশে অবস্থিত। এই দেখেন, তো টু হ্যাভ সাম ডিপার ইনসাইট ইনটু দ্য টু, ঠিক আছে? টু হ্যাভ সাম ডিপার ইনসাইট অর্থাৎ আরও বেশি দৃষ্টিভঙ্গি, মানে আমার দৃষ্টিভঙ্গিটাকে, আমার জানাশোনাটাকে আরও বেশি গভীর করতে, ঠিক আছে? এই দুইটা জিনিসের মধ্যে আর জানাশোনাটাকে আরও বেশি গভীর করতে, এটা হচ্ছে আমার প্রয়োজন। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে। ইন আ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে, একটি কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসেতে, সাদৃশ্য এবং বৈসাদৃশ্যমূলক এসেতে কি করা যায়? উই ইদার কম্পেয়ার দ্য টু সাবজেক্ট, আমরা হয় দুইটা সাবজেক্টের মধ্যে তুলনা করি, কম্পেয়ার অর্থাৎ সাদৃশ্যগুলো বের করি, কন্ট্রাস্ট দেম, তাদের বৈসাদৃশ্যগুলো বের করি, অর সামটাইমস ডু বোথ, অথবা মাঝে মাঝে দুটাই করি। তাহলে দেখেন আমরা তিনটা কাজ করি।
কি করি, অনেক সময় শুধু সাদৃশ্যগুলো বের করি দুইটা সাবজেক্টের মধ্যে, ঠিক আছে। যেমন ঢাকা এবং চিটাগংয়ের কি জনবহুল শহর দুইটাই, এবং দুইটাই কি বলে এখানে গণপরিবহন হচ্ছে বাস, হতে পারে। আচ্ছা, আবার বললাম কি বৈসাদৃশ্য কি, এই যে বৈসাদৃশ্য বের করতে পারি একটা নদীর পাশে একটা সমুদ্রের পাশে, আবার দুইটাই বের করতে পারি, যে দুইটা বললাম এই দুইটাও বের করতে পারি, অর্থাৎ সাদৃশ্য বৈসাদৃশ্য দুইটাই বের করতে পারি। দ্য সাবজেক্টস উই কম্পেয়ার ইন দ্য এসে আর দ্য সাবজেক্ট উই কম্পেয়ার ইন দ্য এসে, আমরা যে বিষয়টি এর মধ্যে তুলনা করি সেটা হচ্ছে যে আর ইউজুয়ালি ইন দ্য সেম ক্যাটাগরি, ঠিক আছে, একই ধরনের হতে হবে, ঠিক আছে। কথা বুঝতে পেরেছেন? দুইটা সাবজেক্ট যদি আমরা তুলনা করি একই ধরনের হতে হবে। যেমন আমি যদি বলি হাতির সাথে, ধরেন হাতির সাথে আমি মুরগির তুলনা করলাম, তাহলে কি হলো, হাতি এবং মুরগি কিন্তু কোনোভাবেই একসাথে যায় না, মানে এদের মধ্যে সাদৃশ্য তো দূরের কথা, বৈসাদৃশ্য শুধু খুঁজে পাওয়া যাবে, তার মানে এটা হবে না। আমি কি করতে পারি, হাতির সাথে কালো হাতির সাথে সাদা হাতি, ঠিক আছে, অথবা আফ্রিকান হাতির সাথে এশিয়ান হাতি তুলনা করতে পারি, অর্থাৎ একই ধরনের জিনিস হতে হবে কিন্তু একটু ভিন্ন থাকতে হবে জিনিসটা। বুঝতে পেরেছেন আশা করি। অলদো যদিও they have their differences, যদিও তাদের ভিন্নতা থাকে, অর্থাৎ তারা সমজাতীয় জিনিস হতে হবে, তাদের মধ্যে বৈশিষ্ট্য ভিন্ন থাকতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, উই ক্যান রাইট অ্যান এসে টু কম্পেয়ার টু বুকস, যেমন আমরা দুইটা বইকে তুলনা করার জন্য একটা এসে লিখতে পারি না, অবশ্যই পারি। অর কন্ট্রাস্টিং দেম, ঠিক আছে, অথবা আমরা এর বৈপরীত্য তুলে ধরতে পারি। অর বোথ টু গেট আ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দেম, অর্থাৎ এই যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দুইটা করতে পারি, অর্থাৎ উভয় করতে পারি, টু গেট আ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দেম, এটা সম্পর্কে আরও বেশি পরিষ্কার বোঝাপড়া, আরও বেশি পরিষ্কার ধারণা নেওয়ার জন্য, ঠিক আছে। যখন একটা বই সম্পর্কে কথা ধরেন কাজী নজরুলের একটা বই আর রবীন্দ্রনাথের একটা বই, দুইটা বই নিয়ে আমরা আলোচনা করলাম, সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করলাম, তার মধ্যে এর মধ্যে কিন্তু আমরা আরেকটু ভিন্ন রকমভাবে ক্রিটিক্যালি চিন্তা করার আমাদের অ্যাবিলিটি তৈরি হবে। বুঝতে পেরেছেন? দেখেন এরপরে লাইকওয়াইজ একইভাবে ইট ক্যান বি টু মুভিজ, এটা হতে পারে কি দুইটা মুভি হতে পারে, দুইটা সিনেমা, টু সিটিজ দুইটা শহরের ভিতরে, আমি যেমন বললাম যে ঢাকা এবং চট্টগ্রাম, হতে পারে টু স্কুলস, যেমন ধরুন আপনার স্কুল এবং আপনার পাশের একটা স্কুল, অথবা আপনার জেলা স্কুল আর পাশের জেলার আরেকটা জেলা স্কুল, দুইটার ছাত্র সংখ্যা কীরকম, অথবা দুইটা হাই স্কুলের মধ্যে তুলনা করতে পারেন আপনাদের আশপাশে। ওকে, when we write a compare and contrast essay, তখন আমরা একটি compare and contrast essay সাদৃশ্য বৈসাদৃশ্যমূলক অনুচ্ছেদে আমরা লিখি, we try to make connection between the two subject, আমরা দুইটি সাবজেক্টের মধ্যে কানেকশন বা কি বলে সংযোগ স্থাপনের চেষ্টা করি, that are not obvious, যেটি একেবারেই আসল নয়, but illustrate the stable, ঠিক আছে, কিন্তু সূক্ষ্ম বিষয়টাকে তুলে ধরে, ঠিক আছে, মানে একেবারেই একই না, কিন্তু কিন্তু একটা আলাদা একটা দৃষ্টিভঙ্গিটাকে তুলে ধরে, ঠিক আছে। দেখেন দেখেন SUBTLE, সাবটল, সাবটল মানে হচ্ছে গভীর বা নিগ্র, সূক্ষ্ম বিষয়, সূক্ষ্ম বিষয়টাকে তুলে ধরে। সারপ্রাইজিং অথবা চমকপ্রদ কোনো কিছু বিষয় তুলে ধরে। অর আনএক্সপেক্টেড সিমিলারিটিস, অপ্রত্যাশিত একটা সাদৃশ্যও তুলে ধরে। অ্যান্ড ডিফারেন্স অথবা ডিফারেন্সও তুলে ধরে বিটুইন দ্য সাবজেক্ট, দুইটা সাবজেক্টের মধ্যে, ঠিক আছে। এক কথায় সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কি অ্যানালিটিক্যালি ক্রিটিক্যালি বিভিন্নভাবে তুলে ধরতে পারে। আপনি আরও অনেকগুলো বের করতে পারেন, ঠিক আছে। যেমন বৈসাদৃশ্যর বলে যদি বলি, দেখেন ঢাকাতে কিন্তু সিএনজি কম চলে, কিন্তু চিটাগাংয়ে কিন্তু সিএনজি গণপরিবহনের মতোই অনেক বেশি চলে, তাহলে এটা কি হতে পারে, একটা সূক্ষ্ম। আবার দেখেন ঢাকা শহর এবং চিটাগাং শহরের মধ্যে আরেকটা সিমিলারিটি বলতে পারি, ধরেন ঢাকার ড্রেনগুলোর চাইতে চিটাগাংয়ের ড্রেনগুলো অনেক বেশি বড়, এটা একটা কি হতে পারে, সাদৃশ্য হতে পারে, বৈসাদৃশ্য। আর ঢাকা শহরের আশপাশে কিন্তু অনেক বেশি ইয়ে রয়েছে, ঢাকা শহরে এবং আশপাশে অনেক বেশি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, অথবা কিন্তু চিটাগাংয়ে সেটা নাই। হ্যাঁ, চিটাগাংয়ে কিন্তু অনেক বেশি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে, এভাবে আর কি। কিন্তু ঢাকা ধরেন যে নদী বন্দর, আর চিটাগাং হচ্ছে সমুদ্র বন্দর, সি পোর্ট, তো এইভাবে আর কি, মানে বলার তো শেষ নাই, বললে বলা যায়। তো দেখেন, সুতরাং to write a compare and contrast essay, একটি compare এবং contrast essay লেখার জন্য you need to use your observation, তোমার নিজের পর্যবেক্ষণকে কাজে লাগাতে হবে, and analytical skill, যেটা বললাম analytical skill কাজে লাগাতে হবে যে কোনো একটা বিষয় লিখতে হলে, ঠিক আছে। অনেকগুলো সাদৃশ্য বৈসাদৃশ্য আপনাকে নিজেকে বের করতে হবে। হ্যাঁ, to pay close attention to the issue, একটা ইস্যু সম্পর্কে আরও বেশি গভীর মনোযোগ দিতে হবে। ওকে,
অ্যানালাইজ দ্য ইনফরমেশন অ্যান্ড মেক মিনিংফুল আর্গুমেন্ট, ঠিক আছে। অ্যানালাইজ দ্য ইনফরমেশন, ওই তথ্যটাকে আরও বেশি অ্যানালাইজ করতে হবে, বিশ্লেষণ করতে হবে, চুলচেরা বিশ্লেষণ, এবং এর মধ্যে একটা অর্থবহ একটা মানে যুক্তিতর্ক বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আমি যদি বলি যে ঢাকার যে নদীগুলো খুব বেশি দূষিত, হ্যাঁ, মাছ, দ্য রিভার অফ ঢাকা ইজ মাচ polluted, but the river of Chittagong is not much populated, অতটা নয়, দূষিত নয়। বুঝতে পেরেছেন? তো এইভাবে আপনি আপনার নিজে জানেনও না, এত বেশি আপনি পারেন, ঠিক আছে। জাস্ট একটু চিন্তা করতে হবে। অ্যানালিটিক্যাল স্কিল এখানে কাজে লাগাতে বলেছে, চিন্তন দক্ষতা, বিশ্লেষণী শক্তি। অ্যাবাউট দ্য ইস্যু টু বিকাম কম্পেয়ার দ্যাম, আচ্ছা ঠিক আছে, এটাই বললো আর কি। ইতিমধ্যে আপনি যেহেতু বইয়ের মাঝখানে চলে এসেছেন, অবশ্যই আপনি বুঝবেন। দেয়ার আর আ কাপল অফ ওয়েজ টু রাইট কম্পেয়ার কন্ট্রাস্ট, কম্পেয়ার এবং কন্ট্রাস্ট, সাদৃশ্য বৈসাদৃশ্যমূলক অনুচ্ছেদ লেখার জন্য দুটি পদ্ধতি রয়েছে। হেয়ার লার্ন অ্যাবাউট দ্য পপুলার টুলস, এখন আমরা দুটি পপুলার জনপ্রিয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। একটা কি, দ্য ব্লক স্ট্রাকচার অ্যান্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার, এই দুইটা পদ্ধতি, মানে মূল কথা করি এই কন্ট্রাস্ট অ্যান্ড কম্পেয়ার এসেটা এই দুইটা পদ্ধতিতে লেখা যেতে পারে। পদ্ধতি হচ্ছে দুইটা। তাহলে দেখি প্রথমটা কি বলছে, দ্য ব্লক স্ট্রাকচার ইজ আ লিটল বিট ইজিয়ার টু রাইট দ্যান দ্য পয়েন্ট বাই পয়েন্ট মেথড। তাহলে ব্লক স্ট্রাকচারটা লেখাটা খুব বেশ কিছুটা সহজ, কোনটা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট, অর্থাৎ পয়েন্ট বাই পয়েন্ট মেথড, ঠিক আছে, পয়েন্ট বাই পয়েন্ট পদ্ধতি, হ্যাঁ, অনুক্রমিক যে পদ্ধতি, এটার চাইতে ব্লক স্ট্রাকচারটা লেখা অনেক বেশ কিছুটা সহজ। দিস স্ট্রাকচার ইনক্লুড অ্যান ইন্ট্রোডাকশন, এই স্ট্রাকচারের মধ্যে থাকে কি, একটি ইন্ট্রোডাকশন থাকে, 2 বডি প্যারাগ্রাফস অ্যান্ড আ কনক্লুশন। তাহলে কয়টা হলো, মোট 4টা। দেখেন, ইন্ট্রোডাকশন, কনক্লুশন, মাঝখানে 2টা বডি প্যারাগ্রাফ, 4টা মোট অংশ থাকে, 4টা প্যারাগ্রাফ। আচ্ছা, দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ টক্স অ্যাবাউট দ্য ভেরিয়াস ফিচার্স অফ ওয়ান সাবজেক্ট, ঠিক আছে, একটা সাবজেক্টের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে। ধরেন সাপোজ আমি লিখলাম যে এখানে ধরেন এটা একটা প্যারা, ঠিক আছে, 3-4 লাইনের একটা প্যারা। এখানে আমি কি লিখলাম, ইন্ট্রোডাকশন লিখলাম, যে 2 সিটিস আর সেই ঢাকা এবং চিটাগংয়ের মধ্যে 2-3 লাইনে একটা ইন্ট্রোডাকশন লিখলাম। এখানে 2 নম্বরটা হচ্ছে কি, বডি প্যারাগ্রাফ, 3 নম্বরটা বডি প্যারাগ্রাফ, অ্যান্ড লাস্টলি 4 নম্বরটা হচ্ছে কনক্লুশন, ঠিক আছে। তো দেখেন, দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ কি বলবে, টক্স অ্যাবাউট দ্য ভেরিয়াস ফিচার্স অফ ওয়ান সাবজেক্ট। তাহলে এই একটা বিষয়, এটা ইন্ট্রোডাকশন গেল। এখানে একটা ধরেন ঢাকা সম্পর্কে অনেকগুলো কথা বললাম, চিটাগং সম্পর্কে অনেকগুলো কথা বললাম, বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। আচ্ছা, অ্যান্ড দ্য সেকেন্ড বডি প্যারাগ্রাফ ডিসকাস দ্য সিমিলার ফিচার্স অফ অ্যানাদার সাবজেক্ট, ঠিক আছে। এখানে আলোচনা করে পরে এখানে এসে তাদের মধ্যে সাদৃশ্যগুলো কী আছে এগুলো আলোচনা করলাম। সো in the block structure each paragraph focuses on the separate thing, ঠিক আছে। প্রত্যেকটা প্যারাগ্রাফই কিন্তু নির্দিষ্ট বিষয়ের উপরে কিন্তু এরা ফোকাস করবে, নির্দিষ্ট বিষয়ের উপরে গুরুত্ব দিবে। and all together you have 4 প্যারাগ্রাফ, এবং মোটের উপর তোমার 2টি প্যারাগ্রাফ রয়েছে। ওকে, the point by point structure কি বলছে, পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারটা হচ্ছে, this structure give the readers, পাঠককে এই স্ট্রাকচারটি দেয় more detail about the subject, সাবজেক্ট সম্পর্কে অনেক বেশি ডিটেল তথ্য দেয়। যেমন ঢাকা চিটাগং সম্পর্কে বললাম, তো আমরা ব্লক স্ট্রাকচারে কিন্তু এত বেশি তথ্য পাবো না, এত বেশি বিশ্লেষণ পাবো না, কিন্তু এখানে এটা অনেক বেশি পাবো। দ্যাট আর কম্পেয়ার্ড, যেটি তুলনা করা হয়, অ্যান্ড রিডার্স মে ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং, এবং পাঠক এটাকে আরও বেশি আকর্ষণীয় ভাবে পেতে পারে দেন দ্য ব্লক মেথডের চাইতে। ওকে, তাহলে দিস মেথড ইজ be different from the block method. Block method চাইতে এটার একটু পদ্ধতিটা একটু ভিন্ন। In this method, এই মেথডে you will get more than 2 paragraphs in the body. ওখানে কয়টা ছিল, 2টা বডি প্যারাগ্রাফ ছিল, ইন্ট্রোডাকশন কনক্লুশন ছাড়া মাঝখানে 2টা বডি প্যারাগ্রাফ ছিল, কিন্তু এখানে 2টার চাইতে বেশি প্যারাগ্রাফ থাকতে পারে মাঝখানে বডি প্যারাগ্রাফ, 3টা 4টা। তাহলে each body paragraph talks about the one point of comparison. তাহলে প্রত্যেকটি বডি প্যারাগ্রাফই আলাদা আলাদা তুলনা করবে, ঠিক আছে, অনেক বেশি ডিটেইলে তুলনা করবে। ফর এক্সাম্পল, if the first paragraph talks about the one point of comparison, the second paragraph will focus another, ঠিক আছে। আর এভাবে আর কি আমি ভালো মতো আমরা যখন দেখবো তখন কিন্তু আরও বেশি বুঝবো। তো এই বিষয়টা পরে আজকে আমরা শেষ করছি। দেখেন,
Now let's explore how to brainstorm some similarities and differences between the two subjects to write a compare and contrast essay. কম্পেয়ার কন্ট্রাস্ট এসে অর্থাৎ সাদৃশ্য এবং বৈসাদৃশ্যমূলক একটা অনুচ্ছেদ লেখার জন্য আমাদেরকে কীভাবে ব্রেইনস্টর্ম করা যায়, এর সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো খুঁজে পাওয়া যায়, এটা আমরা করব। ব্রেইনস্টর্ম মানে কি? ব্রেইনস্টর্ম মানে কি, মানে এটাকে মনোবিক্ষেপ, মস্তিষ্ক ঝরা। আমি বললাম আপনাকে যে বাংলাদেশের রাজধানীর নাম কি, আপনি বলেন বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা নাকি খুলনা নাকি চট্টগ্রাম না কুমিল্লা, কোনটা কোনটা কোনটা, নাকি নোয়াখালী নাকি চাঁদপুর, বুঝতে পারছেন না, ঠিক আছে? যখন আমি বললাম যে বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, তখন আপনি বলবেন ও আচ্ছা আচ্ছা, মানে আপনি এটা বুঝলেন। তো এই যে এর আগে যে চিন্তাটা করলেন, এটা হচ্ছে ব্রেন স্টর্ম, মনোঝড়, কিংবা আমি এভাবে বলতে পারি, অর্থাৎ না জেনে কোনো কিছু একটা চিন্তা করা, বের করার চেষ্টা করা। তো লেটস লুক অ্যাট a simple example. Let's look at a simple example. একটি সাধারণ উদাহরণ দেখি, চলেন। কম্পেয়ার কন্ট্রাস্টের একটি সাধারণ উদাহরণ দেখি ফ্রম অ্যাক্টিভিটি 611। এখন আপনাকে যেতে হবে এই 3-4 পৃষ্ঠা আগে যে আমরা দেখেছিলাম 611-এ কি আছে। 611-এ কি আছে আমরা একটু দেখে আসি। দেখেন, এই যে এখানে বলা হয়েছিল যে আপনি ইয়াতে যাবেন, ট্যুরে যাবেন। কোথায় যাবেন? সাজেক না কক্সবাজার? এটা আপনি কি তুলনা, মানে আপনি কীভাবে মানে মূল্যায়ন করবেন? ট্রান্সপোর্টেশন কোনটা যাবেন, বাস নাকি ট্রেন? আপনি বলতে পারেন যে সাজেকে ট্রেন নাই, এই জন্য সাজেকে তো বাসে যেতে হবে। কক্সবাজার ট্রেন আছে, তাই কক্সবাজার ট্রেনে যাব। এইভাবে হাজার 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 জিনিস আপনি বের করতে পারবেন একটু চিন্তা করলে, ঠিক আছে? তো আমাদের কিন্তু তুলনা করা শিখিয়েছে, হ্যাঁ, মানে দুইটা অপশনের মধ্যে একটাকে আমরা বেছে নিব। কীভাবে বেছে নিব এটা কিন্তু আমরা এই লেসনগুলোতে দেখেছি এবং পড়েছি। তো দেখেন, আবার চলে আসি আমি, তো দেখি, লেটস লুক অ্যাট দ্য এক্সাম্পল অফ কম্পেয়ার কন্ট্রাস্ট 611-এ দেখে আসলাম। দ্যাট যেটি হলো হুইচ ট্রান্সপোর্টেশন, রেল অর বাস ইউ উইল চুজ ফর দ্য জার্নি। হ্যাঁ, ভ্রমণের জন্য তুমি কোনটাকে চুজ করবে, এটা এখানে শিখিয়েছে। ট্রেন নাকি বাস? অনেকের ভালো লাগা আছে, অনেকের খারাপ লাগা আছে। এই বাস এবং ট্রেনের কিছু সুবিধা অসুবিধা আছে, সবগুলো আলোচনা করার মাধ্যমে আমরা বুঝতে পারবো। টু রাইট দ্য এসেটি লেখার জন্য দ্য ফার্স্ট থিং ইউ শুড ডু, প্রথম জিনিস যেটা সেটা তোমাকে করতে হবে, যেটা আপনাকে করতে হবে, is to grab the piece of paper and make a list of with 2 column, ঠিক আছে? 2টা কলাম করবেন, ঠিক আছে? ধরেন যে আমি একটা কাগজ নিলাম, কাগজ নিয়ে এরকম একটা কাগজ, ঠিক আছে? এই কাগজের মধ্যে আমি 2টা কলাম করলাম, ঠিক আছে? এখানে এর মধ্যে লিখবো হচ্ছে কি সিমিলারিটিস, এখানে আছে ডিফারেন্সেস, ঠিক আছে? যে কোনো জিনিসের, ধরেন ঢাকা সম্পর্কে, ঢাকা এবং চট্টগ্রামের সিমিলারিটিস কী আছে এখানে লিখলাম, ঢাকা এবং চট্টগ্রামের ডিফারেন্স কী আছে এখানে আমরা লিখলাম। বুঝতে পারছেন? 2টা কলামে জাস্ট একটু পয়েন্ট করে নেবেন লেখার আগে, এটা হচ্ছে প্ল্যান। আমরা এমনি তো এক চান্সে লিখতে পারবো না, আগে একটু প্ল্যান করে নিতে হবে। আচ্ছা, এরপর দেখি, দেন জট ডাউন দ্য কি থিং, এবং এই মূল বিষয়টাকে বের করতে হবে, মূল বিষয়টাকে নিয়ে আসতে হবে। প্রথমে মূল বিষয়টাকে নিয়ে আসতে হবে। দেন দ্য মোস্ট স্ট্রাইকিং ওয়ান্স, এবং সবচেয়ে বেশি বৈপরীত্য জিনিস সেটাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? সাবজেক্টের মধ্যে, ঠিক আছে? ধরেন যে ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে বললাম উভয়ই জনবহুল শহর, হ্যাঁ, কিন্তু ঢাকার চাইতে চট্টগ্রামের চাইতে ঢাকার নদীগুলো অনেক বেশি দূষিত, কিংবা ঢাকার চাইতে চট্টগ্রামের চাইতে ঢাকা অনেক বেশি জনবহুল, মাচ পপুলার দেন চিটাগং। আচ্ছা, হিয়ার এখানে ইউ ক্যান অলসো ইউজ আ ভেন ডায়াগ্রাম, একটা ভেন ডায়াগ্রাম ব্যবহার করতে পারেন আপনি, ঠিক আছে? যেটি একটা আরেকটাকে অতিক্রম করে। নাও ইন দ্য সেকশন হোয়ার ইট ওভারল্যাপস, ওই সেকশনে যেটা এটাকে ওভারল্যাপ করে, একে অপরকে মাপ ছাড়িয়ে যায়। নোট দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস ইন দ্য পার্ট অফ দ্য সার্কেল দ্যাট ডাজ নট ওভারল্যাপ। আচ্ছা, আমি এটাকে না পড়ে আপনাকে একটু সহজে বুঝিয়ে আসি যে এই পৃষ্ঠায় দেখেন এখানে কি আছে। অর্থাৎ আপনি এরকম একটা ডায়াগ্রাম নিজে আঁকতে পারেন, ঠিক আছে? নিজে আঁকবেন। ধরেন আপনি একটা ডায়াগ্রাম আঁকলেন, এখানে একটা ডায়াগ্রাম আঁকলেন, দেখেন 2টার মধ্যে ডিফারেন্স কি আছে। ডিফারেন্স ধরেন আপেলের মধ্যে কি আছে এটা আপনি এখানে লিখলেন, আর টমেটোর মধ্যে কি আছে আপনি এটা এখানে লিখলেন। এখন এই 2টার মধ্যে কমন কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আপনি এই একে অপরকে ওভারল্যাপ করেছে, হ্যাঁ, মাপ ছাড়িয়ে কিন্তু একে অপরের মধ্যে ঢুকে গিয়েছে, তো আপনি এটাকে এখানে লিখতে পারেন। ব্যাস। ধরেন হোয়াইট ফ্লেশ, আমি বললাম আপেলের একটা বৈশিষ্ট্য আছে, কি সেটা? হোয়াইট ফ্লেশ, অর্থাৎ সাদা মাংসল।
মাংস মানে এখানে গোশত, ওই মাংস না, এমনি ত্বককে বোঝাচ্ছে। তো হোয়াইট ফ্লেম ফর্ম সুইট, ফর্ম মানে কি পুরু। হ্যাঁ, আপেলের মধ্যে কিন্তু কাটলে কিন্তু আপনি কোনো ফাঁকা পাবেন না, ঠিক আছে, পুরু। টমেটোর মধ্যে কিন্তু কাটলে আপনি কি কি পাবেন, ফাঁকা পাবেন, এর মধ্যে বিচি থাকে, অনেকটা ফাঁকা জায়গা থাকে, এটা আর কি। আর সুইট মানে মিষ্টি, আপেল মিষ্টি। অন্যদিকে কি বিপরীত দিকে কি রাখেন, টমেটো রেড ফ্লেশ, এটা ছিল হোয়াইট ফ্লেশ, এটা হচ্ছে রেড ফ্লেশ, অর্থাৎ এর মাংসগুলো লাল হয় টমেটোর। আচ্ছা, এরপরে কি আচ্ছা, মাসি, নরম, ঠিক আছে, বেশ নরম আছে না ইয়াটা। আপেল কিন্তু শক্ত, এটা কামড় দিয়ে খেতে হয়, ঠিক আছে, কিন্তু টমেটো কিন্তু একটু চিপ দিলে কিন্তু এটা বসে যাবে, একটু নরম, মাসি। আচ্ছা, এরপর কি আছে, স্যাভরি। স্যাভরি মানে কি একটু সুস্বাদু, মশলাদার, চমৎকার, স্পাইসি টাইপের, হ্যাঁ, স্যাভরি। তো ভোকাবুলারিগুলো আশা করি আপনি লিখে নিচ্ছেন। তো দেখেন এটা হচ্ছে ডিফারেন্স ছিল, তার কারণ এর মধ্যে কমন জিনিসটা কি, যে এখানে লিখেছে, দেখেন কমন কোন জিনিসটা এর মধ্যে, আপেল এবং টমেটোর মধ্যে কি আছে, ফ্রুট, ঠিক আছে, দুইটাই ফল, রাউন্ড, স্মুথ স্কিন, ঠিক আছে, গোল, দুইটাই কিন্তু গোল জিনিস, একটা কিন্তু চারকোনা চ্যাপ্টা না, হ্যাঁ, স্মুথ স্কিন, দুইটার কিন্তু মানে ইয়াটা, বডিটা অর্থাৎ তাদের ত্বকটা কিন্তু একবারে স্মুথ, টমেটো এবং আপেল দুইটারই। আমরা যদি চিন্তা করি মানে মানে কাঁঠালের কথা, কি অবস্থা হবে, কাঁঠালের স্মুথ স্কিন নাকি, না, এটা কিন্তু একবারেই খুবই রগরগে খারাপ অবস্থা, আচ্ছা, রকি টাইপের। তো দেখেন আমরা কিন্তু ওই ওভারল্যাপটা কীভাবে করে দেখে আসলাম, অর্থাৎ সিমিলারিটিসগুলো লিখবেন যে বৃত্তটা যেখানে দুইটা দুইটা একে অপরের সাথে মিলিত হয়েছে, আর ডিফারেন্সটা লিখবেন ওই সাইডগুলোতে। আচ্ছা, here you can also use a Venn diagram, ব্যবহার করতে পারেন। now in the section where it overlaps, ওই সেকশনে যেটা এটা একে অপরকে ওভারল্যাপ করে, note the similarities and difference in the part of the circle that does not overlap। আমরা যা দেখে আসলাম ওটাই ওই একই কথা বললো। সো ফার্স্ট অ্যাবাউট রেল জার্নি, সুতরাং প্রথমে একটা রেল জার্নি সম্পর্কে আপনি কি লিখতে পারেন, উই ক্যান রাইড রেল ইজ কি স্পেশাস, রেল হচ্ছে কি প্রশস্ত, বেশ স্থানবহুল, স্পেশাস, স্পেস থেকে স্পেশাস, এই যে রেল ইজ স্পেশাস, হ্যাঁ, রেল হচ্ছে একটু প্রশস্ত বাহন, সিটস আর কমফোর্টেবল, এর সিটগুলো একটু আরামদায়ক হয়, রেল লাইন মানে ট্রেনের। আচ্ছা, লেস রিস্কি, এখানে রিস্ক কম অ্যাক্সিডেন্ট করার, আর বাস যখন তখন অ্যাক্সিডেন্ট করতে পারে, ঠিক আছে। দেখেন ইকো ফ্রেন্ডলি, বাস কিন্তু অনেক বেশি খারাপ ধোঁয়া ছড়ায়, ঠিক আছে, তেল পোড়া গন্ধ, কিন্তু অন্যদিকে ট্রেন কিন্তু ইকো ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশ বান্ধব। হ্যাভ টয়লেট ফ্যাসিলিটিস, বাসে যেটা নাই। ট্রেন সম্পর্কে আমি একটা না কিন্তু অনেকগুলো ফিচার বলে গেলাম, কথা বলে গেলাম, ট্রেনের কি আছে, টয়লেট ফ্যাসিলিটি আছে, বাসে কিন্তু এটা নাই। আচ্ছা, এবার দেখেন অন দি আদার হ্যান্ড, অন্যদিকে বাস জার্নি ইজ কম্পারেটিভলি ফাস্ট, একটি বাস জার্নি কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি দ্রুত গতির, ফ্লেক্সিবল, অনেক বেশি আরামদায়ক, অ্যাভেইলেবল, যখন তখন আপনি পেতে পারেন, কিন্তু ট্রেনে আপনি সবসময় পাবেন না, কারণ ট্রেনে অনেক বেশি যাত্রীর চাপ, আপনি 3 দিন আগে 4 দিন আগে পাবেন না, অর্থাৎ 10 দিন আগে আপনাকে টিকিট কাটতে হবে, বিশেষ সময়গুলোতে বিশেষ করে। আচ্ছা, বাট রিস্কি, কিন্তু অনেক বেশি ঝুঁকিপূর্ণ, হ্যাঁ, ট্রেনের দিকে রিস্ক কম ছিল, এখানে রিস্ক বেশি। ওইটা অ্যাভেলেবল এতটা না, বাস কিন্তু আপনি যখন তখনই পাবেন, 1 ঘন্টা আগে গেলেও পাবেন। দেখেন এটা রিস্কি অ্যান্ড কনজেস্টেড মানে কি, ঠাসাঠাসি, গাদাগাদি, একবারে অবস্থা খারাপ। বাসের সিটগুলো অনেক সময় এমনভাবে থাকে যে আপনার হাঁটুটা ঠিক মতো কিন্তু আটে না ইয়ের দিকে। আচ্ছা, দেখেন তো কনজেস্টেড। নাও এই যে আমরা কিন্তু বাস এবং ট্রেন সম্পর্কে আলাদা আলাদাভাবে কিছু জিনিস জানলাম। রাইট দিস ক্যারেক্টারিস্টিক ইন দ্য পার্ট অফ দ্য সার্কেল, ঠিক আছে, ওই সার্কেলের পার্টগুলোতে লিখতে হবে, ঠিক আছে। দেখেন আপনি বাস সম্পর্কে আলাদা যেগুলো শিখলাম এই এক লাইনে, এবং ট্রেন সম্পর্কে আলাদা যেগুলো লিখলাম, ঠিক আছে, আপনি একটা বৃত্ত এখনই আপনার নিজের খাতাতে আঁকান, এভাবে দুইটা বৃত্ত ডায়াগ্রাম, ঠিক আছে, এখানে লিখবেন আপনি বাস সম্পর্কে, এখানে লিখবেন আপনি ট্রেন সম্পর্কে, ঠিক আছে। এখন বাস এবং ট্রেন কি কি জিনিস ছিল, ট্রেন যেরকম লেস রিস্কি, কমফোর্টেবল, হ্যাঁ, স্পেশাস, এই সবগুলো এখানে লিখেন। আর ইয়ার সম্পর্কে, বাস সম্পর্কে যেটা, ঠিক আছে, অ্যাভেলেবল, আর কি কি ছিল ওখানে আপনি নিজে এখন লিখবেন, এখানে লিখেন, ঠিক আছে, ব্যাস। আর এই যে এইটা যেটা, এটা হচ্ছে কি কমন যে বৈশিষ্ট্য, এখানে আমরা লিখব, দেখি কমন বৈশিষ্ট্যগুলো কি লিখেছে। আপনি কিন্তু অবশ্যই ডায়াগ্রামটা আঁকাবেন, তাহলে আপনার কিন্তু একটা প্র্যাকটিস এখানে হয়ে যাবে, অলসতা করা যাবে না একবারে। আচ্ছা, অন দি আদার হ্যান্ড, ঠিক আছে, কোথায় গেল,
নাও রাইট দিস ক্যারেক্টারিস্টিক ইন দ্য পার্ট অফ দ্য সার্কেল, ঠিক আছে, যেটি ডাজ নট ওভারল্যাপ, যেটি একে অপরকে অতিক্রম করে যায় না, অর্থাৎ ওই ফাঁকা অংশগুলোতে, আর যেটি একসাথে মিলিত হয়েছে এখানে কি লিখবেন, অ্যান্ড ইন দ্য সেকশন দ্যাট ওভারল্যাপস, যেখানে মিলিত হওয়া সেকশনটাতে আপনি কি লিখবেন, লেটস রাইট দ্য সিমিলারিটিস লাইক বোথ আর ল্যান্ড ট্রান্সপোর্টেশন, ঠিক আছে, হ্যাঁ, উভয় কিন্তু ভূমিস্থ বা ভূমির উপর চলা কিন্তু যানবাহন, বাস এবং ট্রেন দুটাই, কিন্তু কোনোটা কিন্তু পানির উপর চলে না অথবা আকাশপথে চলে না, বরফের উপর দিয়েও চলে না, দুটাই কিন্তু ভূমির উপর দিয়েই চলে। তো তাহলে এর মধ্যে বাস এবং ট্রেনের মধ্যে কি সিমিলারিটিসগুলো কি, ল্যান্ড ট্রান্সপোর্টেশন, আচ্ছা, নিড মানি টু ট্রাভেল, আচ্ছা ঠিক আছে, এরপর নিড মানি অর্থ প্রয়োজন, টু ট্রাভেল এটা ভ্রমণের জন্য অবশ্যই অর্থ প্রয়োজন, অ্যান্ড স্টপ ফর ওয়াইল অ্যাট সার্টেন স্টপ, এবং এটি মাঝে মাঝে কোনো কোনো স্টপে একটু একটু করে থামে, এটা কিন্তু দুটাই, ট্রেনে কিন্তু থামে, বাসও কিন্তু কোনো কোনো স্টপে থামে, ঠিক আছে, যেমন ডাইরেক্ট বাসগুলো, দূরপাল্লার বাসগুলো কিন্তু মাঝে মাঝে একটু স্টপেজ দেয়, কারণ যাত্রীদের একটু রিফ্রেশমেন্টের জন্য। তাহলে দেখেন আমরা এখানে লেখেন, আপনি আশা করি যে ডায়াগ্রামটা আঁকিয়েছেন আপনি বাস এবং ট্রেন সম্পর্কে, সেখানে আপনি এখানে লিখে নেন যে বোথ আর ল্যান্ড ট্রান্সপোর্টেশন অ্যান্ড দে স্টপস অ্যাট দ্য বাস স্টেশন অর ট্রেন স্টেশন সামটাইমস, ঠিক আছে, এই যে, আর বোথ নিডস মানি টু ট্রাভেল, উভয়েরই কিন্তু অর্থ দিয়েই টাকা, মানে টাকা দিয়েই কিন্তু গাড়িতে ভ্রমণ করতে হয়, এখানে আপনি লিখেন, আপনি যে ডায়াগ্রামটা এঁকেছেন ওখানে। ওকে, আমরা কিন্তু শিখে যাচ্ছি সহজে, খুব সহজে, খুব সহজে। এবার দেখেন, দিস ডায়াগ্রাম উইল হেল্প ইউ টু অর্গানাইজ সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলোকে খুঁজে পেতে কিন্তু আপনাকে সাহায্য করবে, এই ডায়াগ্রামটা যদি আগে আপনি এঁকে নেন, অ্যান্ড গিভ ইউ আ ক্লিয়ার আইডিয়া অফ থিং, এবং ওই সম্পর্কে একটা, ওই জিনিস সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আপনাকে দিবে, ইউ ক্যান রাইট অ্যাবাউট, যে সম্পর্কে আপনি লিখতে যাচ্ছেন সেই সম্পর্কে আপনাকে একটা ক্লিয়ার ধারণা দেবে, ওইরকম একটা ডায়াগ্রাম এঁকে নেন, কিছু বৈশিষ্ট্য আছে, সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো ওই স্টাইলে আপনি লিখে নেন প্লিজ, তাহলে আপনি এই কন্ট্রাস্ট অ্যান্ড কম্পেয়ার এসে এটা কিন্তু লিখতে পারবেন। আচ্ছা, নাও ইউর আইডিয়াস আর রেডি টু অর্গানাইজড ইন ভেন ডায়াগ্রাম টু রাইট দ্য এসে, ভেন ডায়াগ্রামটা আপনাকে আঁকতে হবে, লেখাটি এসে লেখার আগে, অ্যান্ড ইট উইল টুক লাইক দ্য ফলোয়িং ওয়ান, এটা কিন্তু নিচে এটার মতো দেখাবে, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যা বললো সেটা হচ্ছে এইটার কথাই বললো, এই পুরো ডায়াগ্রামটাকে, ঠিক আছে, তো ভেন ডায়াগ্রাম লিখে এইভাবে আপনি লিখে নেন, ঠিক আছে, ওকে। তো আগামী ক্লাস থেকে আমরা কিন্তু এই পরের অংশগুলো করব, আমাদের প্লেলিস্টে একবারে সিরিয়ালি সাজানো আছে ক্লাসগুলো, অথবা আপনি ডেসক্রিপশন বক্স থেকেও দেখে নিতে পারেন, অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম।